স্টুডেন্টস, আজকে আমাদের বইয়ের 11তম পাঠ অধ্যায় কার্য এবং শক্তি আমরা আজকে পড়াশোনা করব। কার্য এবং শক্তি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, এটার মধ্যে কি কি আছে এই টপিকগুলো এখানে লেখা আছে। প্রথমত আছে কার্য কি, কার্যের মান এবং একক কি হয়, শক্তি কি এবং তার প্রকারভেদ বা তার রূপ। শক্তি এমনিতে অনেক ধরনের শক্তি হয়, তোমরা জানো শক্তির তো অনেক ধরনের রূপ হয়, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, জলশক্তি। কিন্তু আমরা এখানে যান্ত্রিক শক্তি করব, মেকানিক্যাল এনার্জি, এবং তার প্রকারভেদ। এবং তারপরে করা হবে কার্য এবং গতিশক্তির মধ্যে যে পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন এবং কার্যের সম্পর্কটা দেখব, শক্তির সংরক্ষণের সূত্র এবং শেষে ক্ষমতা। তো এইগুলো টপিক তোমাদের এই পাঠের মধ্যে আছে। তো প্রথমত দেখা যাক কার্য বা কাজ বলতে আমরা কি বুঝি। আমরা অনেকক্ষণ ধরে, ধরো আমি অনেকক্ষণ ধরে এখানে লেখালেখি করব, বা তুমি তোমার বাড়িতে পড়াশোনা করছো, হ্যাঁ, একজন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন, তাহলে এই ধরনের এটাকে তো আমরা বলতে পারি কাজ করছে। অনেকক্ষণ ধরে কাজ করছি, আমরা পড়াশোনা করছি, কাজ করছি। বা কেউ খাচ্ছে, ঠিক আছে না, তাহলে এইটাও একটা কাজ হলো। কিন্তু এগুলোকে বিজ্ঞান মতে কাজ বলা হয় না। বিজ্ঞান মতে কার্য কোন সময় হয়? যখন কোনো বস্তুর উপর একটি ধ্রুব বল ব্যবহার করার ফলে বস্তু একটি দূরত্ব অতিক্রম করে, তখন তাকে বলা হয় যে বস্তুর উপরে কার্য সম্পাদন করা হয়েছে। বস্তুর উপরে যদি কোনো বল দেওয়ার পরে, বল প্রয়োগের ফলে বস্তু কোনো দূরত্ব অতিক্রম করে, তখনই তাকে বলা হয় যে ও কাজ করা হয়েছে, ওর উপরে, বস্তুর উপরে কাজ করা হয়েছে। তার মানে কাজ কিসের উপর নির্ভর করছে? ও তার উপরে, বস্তুর উপরে প্রযুক্ত বল এবং তার দ্বারা অতিক্রম করা দূরত্ব। দূরত্ব এখানে বলা যেতে পারে সরণ। সরণ মানে তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, সরণ কাকে বলে? একটি বস্তুর প্রারম্ভিক অবস্থান এবং অন্তিম অবস্থানের যে ন্যূনতম দূরত্ব যেটা থাকে, ওটাকে বলা হয় সরণ। এখন যদি ঘুরে ফিরে যায় তাহলে না, যে ন্যূনতম দূরত্ব যেটা যেটা ক্ষুদ্রতম দূরত্ব হয়, ওটাকে বলা হয় সরণ। তো তার সরণের উপরেও কার্য নির্ভর করে, এবং তার উপরে কতটুকু বল প্রযুক্ত করা হয়েছে তার উপরে কার্য নির্ভর করে। তাহলে যদি আমরা বলা হয় কার্যর যদি আমরা মান লিখতে হয়, কিভাবে লেখা হবে? একটি বস্তু, m ভর বিশিষ্ট বস্তুর উপর যদি কোনো বল ব্যবহার করা হয়, স্থির বল, এখানে স্থির বল বলতে বা ধ্রুব বল বলতে আমরা কি বুঝি? যে যতক্ষণ তার এই বস্তুর উপরে কাজ করা হবে, যতক্ষণ বল প্রয়োগ করা হবে, ততক্ষণ এই বলের না তো মান পরিবর্তন হবে না দিক পরিবর্তন হবে, তাকে বলা হয় ধ্রুব বল বা স্থির বল। তো এই সমবলটা যখন একটি বস্তুর উপরে প্রযুক্ত করা হয় এবং বস্তু একটি দূরত্ব অতিক্রম করে, তখন বলা হয় যে বস্তুর উপরে কাজ করা হয়েছে। আমি এই টেবিলের উপরে যতটুকু বল দিচ্ছি, অনেক বল দিচ্ছি, কিন্তু এই টেবিলটা তো আর সরছে না জায়গার থেকে, তাহলে আমার এই প্রযুক্ত বলের কোনো কাজ করা হচ্ছে না। যদি আমার বল দেওয়ার পর এই প্যানের উপরে যদি আমি বল দিই, তাহলে ও নিচে চলে যাচ্ছে, তাহলে আমার এটা কাজ করা হয়েছে। কিন্তু যদি কোনো সরণ না থাকে, তাহলে কাজ করা হয় নাই। হ্যাঁ, বল নাই আর সরণ হচ্ছে, তাহলেও কাজ নাই। যদি একটি বস্তু এমনিতেই গড়িয়ে যাচ্ছে, কোনো বল নেই তার উপরে, তাহলেও তার মানে কোনো কাজ করা হয়নি। আর এবং যদি কোনো বল প্রযুক্ত করা হয়েছে এবং দূরত্ব অতিক্রম করা হয় নাই, তাহলেও কাজ করা হবে না। তাহলে কাজটা কি বলবো আমরা? কাজ হচ্ছে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং তার সরণের পূরণ ফলের সমান। ঠিক আছে না? তো কাজকে কি বলে বলা যেতে পারে? কাজ হচ্ছে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল, যেটাকে আমরা F দিয়ে চিহ্নিত করে থাকি, এবং সে যে কতটুকু সরণ তার অতিক্রম করেছে, যেটাকে আমরা S দিয়ে চিহ্নিত করি, S। তাহলে কার্য হচ্ছে বল এবং সরণের পূরণ ফলের সমান। ঠিক আছে না? তো এটা হচ্ছে তোমার কোনো বস্তুর উপরে প্রযুক্ত বলের জন্য কার্যত, তোমার প্রযুক্ত বলের জন্য আমার যে কাজ করেছি তার পরিমাণ। যার ফলে আমরা পাই কার্য কি? কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের দ্বারা সম্পাদিত কার্য, বলের পরিমাণ এবং বলের দিকে
এই কথাটার অর্থ আছে বলের দিকে অতিক্রম করা দূরত্বের পূরণফলের সমান। এখন দূরত্ব হচ্ছে এখানে s এবং বলের পরিমাণ হচ্ছে f। খেয়াল করবে বলা হয়েছে বলের দিকে অতিক্রম করা দূরত্ব। কার্যকে সবসময় যেদিকে বল দেওয়া হয়েছে, যদি কোনো বস্তুকে এদিকে ঠেলা হলো আর বস্তু গেলেও এদিকে, তাহলে তো হলো যে বলের দিকেই তোমার অতিক্রম করা দূরত্ব। অনেক ক্ষেত্রে হয় তুমি বল একদিকে দিয়েছো আর এইভাবে বল দেওয়া হয়েছে আর বস্তুটা যাচ্ছে এইভাবে, ঠিক আছে না, তাহলে এদিকে সরণ হলো। অথবা বল দেওয়া হয়েছে এদিকে আর বস্তুটা গেছে এদিকে, এরকম অনেক ক্ষেত্রে হয়। তাহলে কি হবে, তাহলে যেদিকে তোমার বলটা দেওয়া হয়েছে তার দিকে অতিক্রম করা দূরত্বের মানটার সাথে তোমার পূরণ করা হবে বলের। তো এইগুলো জিনিস তোমাদের এখন তো এই লেভেলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ কি সরণের একটা উপাংশ যেটা তোমার বলের দিকে আছে, সরণের একটা উপাংশ যেটা বলের দিকে গতি করছে, এগুলো তোমরা এই ক্লাসে বুঝবে না, যাই হোক বড় ক্লাসে নেক্সট ক্লাসে বুঝতে পারো। তো সেই দিকটাকে বলা হয় কার্য। বল এবং সরণের এই উপাংশের যে পূরণফলটাকে বলা হচ্ছে কার্য, ঠিক আছে না। তো যাই হোক, তো আমরা এখন আসছি আমাদের এখানে যে মনে করি যে যেদিকে বল দেওয়া হয়েছে সেদিকেই বস্তুটা নিজের দূরত্ব অতিক্রম করেছে, তাহলে বল এবং সরণের বা দূরত্বের যে পূরণফলটাকে কার্য বলা হয়েছে। এখন বলকে আমরা জানি যে কি দিয়ে আমরা একক প্রকাশ করি, নিউটন, এবং দূরত্বকে আমরা মিটারে। তার মানে কার্যের একক হলো নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা আরেকটা নামে চিহ্নিত করি, যেটাকে আমরা বলা হয় জুল, ঠিক আছে না, জুল। তো জুল হচ্ছে নিউটন মিটার। তোমাদের প্রশ্ন আসতে পারে যে 1 জুল বলতে কি বুঝো? তার মানে 1 জুল কাকে বলে? 1 জুল কাজ কোন সময় হবে? যদি 1 নিউটন বল প্রযুক্ত করার ফলে একটি বস্তু 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন যে কার্য সম্পাদন করা হয়েছে সেই কার্যকে বলা হয় 1 জুল। 1 জুল কার্য হয় যখন 1 নিউটন বল প্রযুক্ত করার ফল একটি বস্তু 1 নিউটন বল প্রযুক্ত করার ফলে একটি বস্তু 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় 1 জুল কার্য। নিউটন এই যে বল কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ তার একটা মান এবং দিক দুটোই আছে। যে সরণ যে আছে সেটাও একটা ভেক্টর রাশি, কারণ তার একটা দিক আছে। কিন্তু ভেক্টর এই যেটা ওয়ার্ক, কার্য, কার্য একটি স্কেলার রাশি, ঠিক আছে না। স্কেলার রাশি, তার কোনো দিক নয়, খালি মান থাকে। যেমন তোমাদের প্রশ্ন থাকতে পারে 10 নিউটন বল প্রযুক্ত করার ফলে একটি বস্তু 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সম্পাদিত কার্যের পরিমাণ কত হবে? তো তোমার সরাসরি খালি 10কে 2 দিয়ে পূরণ করলে 10 × 2 করলে 20 আসবে, তাহলে 20 জুল লিখতে হবে, ঠিক আছে না। তো এইভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে। অথবা অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে এটা এফ এফ কে তোমাদের ভাঙতে পারলে কত হবে? এফ কে ভাঙলে আমরা এই এফ কে 2 রকমের করতে পারি। ধরো একটা বস্তু যদি একটা সরল রেখায় যদি গতি করছে, সেক্ষেত্রে এফ এর মান হয়ে যাবে m×a। নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতে এফ এর মান হচ্ছে m×a বা ma ধরে লিখি, এবং এটা হলো s। তাহলে এখানে কার্য কত হবে? ma×s। একটি সরল রেখায় গতি করা বস্তুকে এই সরল রেখা হোক বা বাঁকা পথে হোক, কিন্তু যদি একটা অনুভূমিকভাবে গতি করছে, তাহলে এটার কার্য সম্পাদিত করা যে হয়েছে এটার মান হবে ma×s। কিন্তু যদি কোনো বস্তুকে আমরা উপরের দিকে যাচ্ছে, মানে উপর দিকে ফেললাম বস্তুটাকে, বা নিচে যদি চলে আসছে বস্তুটা, যদি উপর থেকে ছুঁড়ে মানে নিচের দিকে পড়ে আছে মুক্তভাবে, তাহলে যে গতিটা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ত্বরণের মানটা অভিকর্ষজ ত্বরণ হয়ে যায়। তোমরা জানো যখনই বস্তু উল্লম্বভাবে গতি করে পৃথিবীর তল থেকে উল্লম্বভাবে যায়, তখন ওটার মধ্যে ত্বরণের মানটা জি হয়ে যায়, এবং যতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে তখন আমরা এটাকে নিজের মানে আমাদের এটা আলাদাভাবে চিহ্নিত করার জন্য কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে এটাকে আমরা এইচ দিয়ে লিখে থাকি। তখন আমাদের এই কার্যটা, যে বস্তুটা উল্লম্বভাবে যাওয়া আসা করছে, তার জন্য এই এফ এর জায়গায় কি হয়ে যাবে? m × g, হ্যাঁ, তার ওজন।
এম ইন্টু জি আর এস এর জায়গা হবে এইচ। তো এইটা হচ্ছে তোমার বস্তুর উপরে কাজ করা, যে কাজের পরিমাণটা এম জি ইন্টু এইচ, এবং এটা হয় এম এ ইন্টু এস। তো অনেক সময় তোমাদেরকে এই ধরনের প্রশ্ন থাকতে পারে, বস্তুর ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে, কার্যের পরিমাণটা নির্ণয় করো। তো ওটার উপর নির্ভর করে প্রশ্নটা শুনে বা পড়ে ওইভাবে আমাদের এই উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল কার্যের যে আমাদের মানটা কি হয় এবং একক কি হয়। এরপরে আমরা আসছি যে শক্তি কি। তো শক্তি আর কার্য বলতে পারো একে আরেকের প্রতিশব্দই বলতে পারো, প্রতিপূরক বলা যেতে পারে। কারণ কি, শক্তি হচ্ছে কার্য করার যে সামর্থ্য, এটাকে বলা হয় শক্তি। একটি বস্তু কতটুকু কাজ করতে পারে তার সামর্থ্য, ওটা হচ্ছে শক্তি। হ্যাঁ, যেটা একটা কয়েনের দুই পিঠ, একটা পিঠ এটা হচ্ছে কার্য আর একটা পিঠ হচ্ছে শক্তি। দুটোকে আলাদা করে বলা যেতে পারে না, একই জিনিস। যার যত বেশি সামর্থ্য আছে তার তত বেশি শক্তি। ঠিক আছে না? তো শক্তি আর কার্য প্রায় একই, তাই ওদের এককও জুল। কার্যের একক জুল, শক্তির এককও জুল। শক্তি অনেক রূপ আছে। সবচেয়ে বড় শক্তি যেটা আমাদের এই আছে, জানা আছে পৃথিবীর মধ্যে, হচ্ছে সৌর্য শক্তি। মানে সূর্যের যে শক্তিটা, এর উপরে নির্ভর করে বাকি সব শক্তি। ঠিক আছে, কিন্তু আমরা তো এমনি তো অনেক বললাম, অনেক ধরনের শক্তি আছে। ঠিক আছে না? তো যান্ত্রিক শক্তি যেটা আমরা আছে, এইটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তি দুটো রকম আছে, প্রকার আছে। একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি বলতে পারো, আর আরেকটা হচ্ছে গতি শক্তি। বিভব শক্তি বা স্থিতিশক্তি কোনটাকে বলে? যখন কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান থেকে তার অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হয় বিভব শক্তি বা স্থিতিশক্তি, যেটাকে আমরা বলে থাকি পোটেনশিয়াল এনার্জি। একটা বস্তু আছে, তাকে যদি পৃথিবীতে রাখা আছে, এখন এই পৃথিবীতে রাখা অবস্থা, এটা হচ্ছে তোমার স্বাভাবিক অবস্থান। এখান থেকে যদি তোমার কোনো উচ্চতাতে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে? তার উপরে একটা কাজ করা হয়েছে। এই যে কাজটা করা হয়েছে, এই কাজটা এই বস্তুর উপরে তার স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে। ঠিক আছে না? তো ওটাকেই আমরা বলে থাকি স্থিতিশক্তি বা বিভব শক্তি বা অভিকর্ষজ শক্তি বলতে পারো। ঠিক আছে না? অভিকর্ষজ শক্তি কেন বলা হচ্ছে? কারণ কি, পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে এই কাজটা করা হয়েছে। যে পৃথিবী যে অভিকর্ষ বল যেটা নিচের দিকে টানছে, কত দিয়ে টানছে, কি বল দিয়ে টানছে? এম ইন্টু জি, তার ওজন। তো এই বল দিয়ে পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানছে, এবং এর বিরুদ্ধে আমরা গিয়ে যে কাজটা করেছি, তাই বলে এটাকে অভিকর্ষজ শক্তিও বলতে পারো বা বিভব শক্তি। এই শক্তিটা যে সঞ্চিত হয়ে আছে, তো যখন আমরা এখানে কোনো উচ্চতাতে এটাকে রেখে দেব, তাহলে যে এইচ দূরত্ব অতিক্রম করলো, তাই এইটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। এরপরে যদি এখান থেকে যদি বস্তুটাকে ফেলে দেয় বা পড়ে যায়, তাহলে সে তো তার শক্তি আছে দেখেই নিচে পড়বে। হ্যাঁ, শক্তি না থাকলে সেই কাজটা করতে পারবে না। তাই বলে এটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি কি হয়? বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয়, তাকে স্থিতিশক্তি বলে। যেমন ধরো, ওই যে বললাম, একটি বস্তুকে মাটিতে যখন রাখা আছে, তখন পৃথিবী ওকে নিজের দিকে একটা বল দিয়ে টানছে, যেটাকে আমরা তার ওজন বলে থাকি, ওয়েট বলতে পারো। তো এখানে এটা ওজনটা হচ্ছে এমজি। তুমি যদি এমজি টান দিয়ে উপরে দাও, তাহলে তো তোমার এটা নড়বে না, কারণ যতটুকু উপরে বল দিয়েছো ততটুকু নিচে বল আছে। তো মানে নেট যে এটা বল হবে, এটা জিরো হবে। একটু উপরে যদি, একটু বেশি যদি বল দাও, তাহলে এই বস্তুটা উপরের দিকে উঠবে। উঠার সময় একটু বেগের পরিবর্তন হবে। তারপরে যদি তুমি আবার এমজি মান দিয়ে যদি টানো, তাহলে সে উপরে যেতে পারে। ঠিক আছে? উপরে গিয়ে তোমার এই এই উচ্চতায় ধরো তুমি রাখলে, টেবিলের উপরে রাখা নাই কিন্তু, জাস্ট উচ্চতাতে রাখা। ঠিক আছে? একটা বস্তু যেটা তোমার একটা এই যে তোমার এই যে আমি পিস বোর্ডটা এই যে এখানে রাখা আছে এই টেবিলের উপরে, এটার মধ্যে কিন্তু কোনো স্থিতিশক্তি নাই। কারণ কি, এটা এই টেবিলের সাথে তোমার স্পর্শে আছে। কারণ এটা যে পৃথিবীর সাথে যুক্ত আছে, তো তাই বলে যে যদি কোনো পৃথিবীর সাথে যুক্ত না থাকে, মানে এখানে যদি জাস্ট এটা হ্যাঙ্গিং উপরে আছে, এই অবস্থায় তার মধ্যে স্থিতিশক্তি থাকবে। কোনো বস্তু যেটা টেবিলের উপরে বা স্পর্শে আছে,
তার মধ্যে স্থিতিশক্তি নাই। টেবিল থেকে একটু সরলেই পৃথিবী ওকে টানবে নিচের দিকে এবং সেটা নিচের দিকে পড়বে। তো এটা নিজের শক্তি সঞ্চিত আছে দেখেই ও পড়ছে। ঠিক আছে, এখন এই যে উচ্চতাতে রাখা হয়েছে তার জন্য যে তার মধ্যে শক্তি কাজ যে তুমি করলে, এখান থেকে এখানে নিতে যে কাজ করলে, ওই কাজটা এর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকে, যেটাকে আমরা মহাকর্ষণীয় স্মৃতিশক্তি বলতে পারো। অভিকর্ষজ, যেহেতু এটা পৃথিবীর সাথে সম্পর্ক, অভিকর্ষজ তোমার স্থিতিশক্তি বলতে পারি। এখন আরেকটা কথা বলেছে আকৃতি, দেখতে পাচ্ছ এখানে স্প্রিং আঁকা আছে। এই স্প্রিংটাকে যদি আমরা টানি তাহলে এটা দৈর্ঘ্য তার বেড়ে যাবে। এটা একটা দূরত্ব অতিক্রম করলো। এই যে দূরত্বটা অতিক্রম করলো, এখান থেকে যতটুকু তার দৈর্ঘ্য ছিল বেড়ে গেল। তো যখন এটাকে ছাড়া হবে সে পুনরায় নিজের আগের মানে চলে আসবে। তো এই যে স্থিতি, এটাকে বলে স্থিতিস্থাপক শক্তি, মানে ইলাস্টিক স্থিতিশক্তি। হ্যাঁ, স্থিতিস্থাপক স্থিতিশক্তি মানে আবার নিজের পুনরায় নিজের আকৃতিতে চলে আসবে। কিভাবে আসছে? কারণ তার মধ্যে শক্তি সঞ্চিত আছে। তুমি এইটার থেকে এখানে এই যে বলটা দেওয়ার ফলে, এইখান থেকে দুটোর দিকে বল দেওয়ার ফলে এই বস্তুর মধ্যে আকৃতির তার পরিবর্তন হয়েছে, তার একটা দূরত্ব অতিক্রম করেছে। এই যে কাজটা করা হলো, এর জন্য এর মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হয়ে আছে। তো এই স্থিতিশক্তিকে আমরা কি মানে লিখতে পারি? এটাকে আমরা লিখি ইপি, পোটেনশিয়াল এনার্জি বলা হয় স্থিতিশক্তিকে, তাই বলে এনার্জি, তাই বলে ই এবং পি। তো এই যে স্থিতিশক্তি, এটার মান হবে, আমরা জানি এটা আর কার্য তো সমান। কার্য ছিল ফোর্স ইন্টু ডিস্টেন্স, বা বল এবং দূরত্বের পূরণফল। তো বল এখানে হচ্ছে mg এবং দূরত্ব কত হয়েছে h, তাই বলে স্থিতিশক্তির মান হচ্ছে mgh। তো যে কোনো বস্তুর যদি স্থিতিশক্তি তোমার নির্ণয় করতে হয় তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারবে। তার এককও জুল হয়। ঠিক আছে না, জুল হবে, কারণ স্থিতিশক্তি কার্য একই জিনিস। এরপরে আসছি আমরা আরেকটা জিনিস, যেটা বস্তুটা যখন স্থিতি অবস্থা আছে তার হচ্ছে স্থিতিশক্তি। একটা যখন তীর ধনুকের মধ্যে তীরটাকে টানা হয়, তীরটাকে যখন ধনুকের মধ্যে যখন টানা হয় দড়িটাকে, তখন তার মধ্যে স্থিতিশক্তি এসে যায়, কারণ তার আকৃতির পরিবর্তন হয়েছে। ধনুকের মধ্যে এই যে তারটাকে যখন টানা হয় তখন তার মধ্যে, তার আগে তো স্থিতি অবস্থান তো তোমার এরকম ছিল, তার এই অবস্থানের মধ্যে থেকে, স্বাভাবিক অবস্থান থেকে আমরা যখন এই তারটাকে টানা হয়, তো আমরা একটা কাজ করেছি, ওর উপরে বল লাগাবার ফলে এটা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তার অবস্থান পরিবর্তন হয়েছে, তো ওর মধ্যে একটা স্মৃতিশক্তি এসে যাবে। এই যে শক্তিটার ফলে, এই শক্তির ফলে যখন আমরা এটাকে ছেড়ে দেব তখন এই ধনুকটা থেকে তীরটা যেতে পারে। এই যে গেল, কেন গেল? কারণ এটা কাজ করছে। কিভাবে কাজ করলো? কারণ ওর মধ্যে শক্তি সঞ্চিত ছিল, যার ফলে এটা যেতে পারলো। তো এখন যে ও এখানে ছিল স্থিতিশক্তি, যেই মুহূর্তে এটাকে ছাড়া হবে তার মধ্যে একটা গতি আসবে, তার একটা বেগ আসবে। তখন কিন্তু এই যে তীরটা যেটা যাচ্ছে এটা কিন্তু তার স্থিতিশক্তির জন্য যাচ্ছে না, এটা হচ্ছে গতিশক্তির জন্য। তার মানে গতিশক্তি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির আরেকটা প্রকার। এটার মধ্যে কি হয়, যে কোনো বস্তু যখন গতি করে, তার গতির জন্য তার যে কাজ করার যে ক্ষমতাটা আসছে, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে তোমার, এই সামর্থ্যটাকে বলা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিকে কিভাবে আমরা সংজ্ঞা লিখতে পারবো? গতিশক্তি কি হলো? কোনো বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। অথবা বলতে পারো যে কোনো গতিশীল বস্তুর শক্তিকে আমরা গতিশক্তি বলে থাকি। একটা বস্তু ধরো এখানে রাখা আছে, তার মধ্যে যার ভর হচ্ছে m। এখন এই বস্তুর উপরে যখন আমরা কোনো বল প্রযুক্ত করি, তার ফলে কি হবে, এটা যখন নিজের এই অবস্থানে আছে তখন সে স্থির অবস্থায় আছে, তাই বলে আমরা ধরলাম এটাকে u=0। যে মুহূর্তে এর উপরে যখন বল দেওয়া হলো এবং এই বলটা যেন যথেষ্ট হয় যাতে ও নিজে গতি লাভ করে, তো যখন গতিশীল অবস্থায় চলে আসবে তখন সে এখান থেকে এখানে গতিতে যাচ্ছে। এই যে গতিটা যাচ্ছে, এখানে তার ধরো বেগ হচ্ছে v। তাহলে এখন যে এখান থেকে এখানে যে সময় সে এখান থেকে এখানে আসলো, এই দূরত্বটাও ধরো s। তাহলে আমার দ্বারা করা কার্যটা কত হবে? আমার যে কৃত কার্য হচ্ছে তোমার f ইন্টু s। ঠিক আছে না? f কে আমরা জানি, f কে আমরা কি জানি, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতো m ইন্টু s।
তো এটা হলো আমার দ্বারা করা কাজ। এই যে কাজটা আছে এখানে m ইন্টু a ইন্টু s, তার জন্য কি হয়েছে, তার বেগের পরিবর্তন হয়েছে। আমরা আমাদের যে সমীকরণ আছে তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, ঠিক আছে না? তো এখানে u তো যেহেতু জিরো, প্রারম্ভিক বেগ জিরো ছিল, ফলে v স্কোয়ার ইকুয়াল টু 2as থেকে যাচ্ছে আমাদের কাছে, কারণ এখানে u জিরো। এখন তুমি দেখো এখানে as আসছে, আমার as এর মানটা এখানে আছে। যদি আমি as টা এখানে রাখতে চাই বাম দিকে, আর এই যে 2টা তাহলে নিচে চলে আসবে, তাহলে এইটা হয়ে গেল as এর মানটা কি হবে, v স্কোয়ার বাই 2। এই যে as এর মানটা আমরা এখানে কার্যের মধ্যে যদি লিখে ফেলি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি m ইন্টু ভি স্কোয়ার বাই 2। এই যে আমাদের দ্বারা করা কার্যটাই এই বস্তুর গতিশক্তি হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। এখানে গতিশক্তিকে আমরা কিভাবে লিখি, ই কে। কেটা কেন, কারণ কি গতিশক্তিকে আমরা ইংলিশে বলি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, কাইনেটিক মানেই কোনো বস্তু যখন গতিতে থাকে তাকে বলা হয় কাইনেটিক মোশন। তাহলে এখানে ই কে বলি, যেমন আমরা পোটেনশিয়াল এনার্জি ছিল আর এটা কাইনেটিক এনার্জি। তাহলে এই যে আমাদের দ্বারা করা কার্যটা ওর উপরে গতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে আছে, যার ফলে সে চলছে। তো এম ভি স্কোয়ার বাই 2 কে আমরা সহজভাবে হবে এম ভি স্কোয়ারের হাফ, মানে হাফ এম ভি স্কোয়ার। এইটা হচ্ছে গতিশক্তির তোমার সমীকরণ, এটা তোমার যে সূত্রটা বলতে পারো বা তার যে ফর্মুলাটা, এটাকে বলা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিরও একক হচ্ছে তোমার জুল। তো এই গতিশক্তি কিসের উপর নির্ভর করছে, বস্তুর বল ভরের উপর এবং বস্তুর বেগের উপর। তো যত তোমার দেখতেই পাচ্ছ সমানুপাতিক আছে, যত বস্তুর ভর বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে। একটা সাইকেল যদি গতি করছে একই বেগে, আর একটা ট্রাক যদি যাচ্ছে, সাইকেলের তোমার ভর কম এবং ট্রাকের ভর বেশি, দুজনে যদি সেম স্পিডে যাচ্ছে, কিন্তু গতিশক্তি তোমার ট্রাকের বেশি হবে কারণ ভর বেশি। ভর যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তোমার গতিশক্তিও দ্বিগুণ হবে। কিন্তু যদি বেগ আমার দ্বিগুণ হয়ে যায়, বেগ দেখো এখানে ভি স্কোয়ার আছে, যদি আমরা একটা বস্তু বেগটা দ্বিগুণ করে দিই তাহলে গতিশক্তি কিভাবে পাল্টাবে, গতিশক্তি তার 4 গুণ হয়ে যাবে, কারণ 2 ইন্টু 2 4 হয়ে যায়। গতিশক্তি যদি তোমার বেগ যদি আমার 3 গুণ করে দিই তাহলে গতিশক্তি কিভাবে পরিমাণ বদলাবে, 9 টাইমস হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে, 3 ইন্টু 3 9 হয়। তো এইভাবে প্রশ্ন তোমাদের আসে, যেটা তোমরা এভাবে বার করতে পারো। তা আমরা জানলাম শক্তি দুটো প্রকার। তোমাদের এটা আসতে পারে যে প্রমাণ করো এটার ইকের মান কত হয় এবং ইপির মান কত হয়, স্থিতিশক্তির মানটা নির্ণয় করো এবং গতিশক্তির মান নির্ণয় করো, এরকম তোমার প্রশ্ন থাকতে পারে। এখন আসছি আমরা কার্য এবং গতিশক্তির পরিবর্তনের সম্পর্ক। এবার আসছি আমরা গতিশক্তির সূত্র। কিছু না, একদম সহজ জিনিস। মানে ধরো একটা বস্তু আগে আগে আমরা দেখেছিলাম যে বস্তুটাকে আমি স্থির অবস্থায় চিন্তা করেছিলাম। মনে করো এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে, একটা সমবেগে গতি করছে। মনে করো ওই সমবেগটা আছে ভি ইউ, প্রারম্ভিক বেগ, যে বেগ দিয়ে সে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তো 20 মিটার পার সেকেন্ডেই সেই চলে যাচ্ছে, এটাকে বলে সমবেগ। তো এই বেগে যদি যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, এখন যদি তুমি এর মধ্যে কোনো ধরনের বল দাও, হ্যাঁ মনে করো ধরো তোমার একটা যাচ্ছে, তোমার গাড়ি যাচ্ছে, তেমন বল দিচ্ছি মানে অ্যাক্সেলারেটরে তুমি চাপ দিয়েছো, ফলে হয়েছে কি তার বেগটা পরিবর্তন হবে। কোনো বস্তু যদি যাচ্ছে, একটা বল যদি যাচ্ছে একটা মাটির মধ্যে গড়িয়ে যাচ্ছে, তুমি যদি এটা পিছন দিকে ধাক্কা দাও তাহলে সেই আরো বেগে যাবে। তাহলে তার এখানে দূরত্ব অতিক্রম করেছে এখান থেকে এখানে, ধরো এস দূরত্ব, এখন তার বেগ কিন্তু বেশি, কত আছে ভি। তাহলে এই যে তোমার দ্বারা করা কার্যটা কত হবে, এফ ইন্টু এস। এখানে আবার সেই আমরা নিউটনের লাগাবো, প্রথমে লাগাবো দ্বিতীয় গতিসূত্র, যেটা এম এ ইন্টু এস, যার জন্য আমরা এই এএস এর মানটা আবার আমাদের ওই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as থেকে আমরা এএস এর মানটা নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে এএস কত আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তো এই জিনিসটা আমরা এএস এর জায়গা যদি বসিয়ে দিই তাহলে আমাদের ডাব্লু কত আসছে, এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। ধরো আমরা এখানে এটাকে এই 2টাকে আমরা হাফ করে বাইরে নিয়ে আসি, তাহলে আমরা কি পাই, এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এই যে হলো কার্য, আমাদের দ্বারা করা কার্য, সম্পাদিত কার্য হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস
হাফ এম ইন্টু ইউ স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার অন্তিম বেগ, অন্তিম গতিশক্তি। এটা হচ্ছে তোমার অন্তিম গতিশক্তি, ঠিক আছে না, ফাইনাল বা ই ড্যাশ লিখে দাও। এবং এটা হচ্ছে তোমার প্রারম্ভিক গতিশক্তি, যেটাতেও সে আগে যাচ্ছিল। যখন একটি গতিশীল বস্তু কোনোখানে যাচ্ছে তার মানে তার একটা গতিশক্তি আছে ই কে, এবং যখন সে এখন যাচ্ছে যেটা, তার গতিশক্তি হচ্ছে ই কে ড্যাশ, ঠিক আছে। এই যে গতিশক্তির যে পরিবর্তন হলো, সেটাই হচ্ছে আমাদের দ্বারা সম্পাদিত কার্যের মানের সমান। মানে যতটুকু তোমার গতিশক্তির পরিবর্তন হবে, ঠিক ততটুকুই তোমার কার্য সম্পাদিত হয়েছে। এটাকেই বলা হয় গতিশক্তির সূত্র। কিভাবে লেখা হবে এটাকে, সূত্রটাকে? গতিশক্তির সূত্র লিখতে বললে তোমরা এটা লিখবে, কৃতকার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এইটা হচ্ছে তোমার সূত্র বলতে পারো। যে কোনো বস্তুর উপরে যে আমরা কাজ করেছি, সেটা হবে তার বস্তুটার আগে যে গতিশক্তি ছিল, এখন যে পরিবর্তন হয়েছে, এটা কিন্তু যেটা উল্টোটাও হতে পারে। যদি তুমি বলটা বিপরীতমুখী দিচ্ছ, তাহলে কিন্তু তার গতিশক্তি কমতেও পারে, ঠিক আছে না। তাহলে ওইটা হচ্ছে তোমার যে আমরা যে বল যেটা দিয়েছি সেটা আমাদের সরণের বিপরীত চলছে, ঠিক আছে না। তাহলে এইটা হচ্ছে তোমার কৃতকার্য মান। এটার উপরে প্রশ্ন থাকে তোমাদের বইয়ের মধ্যে। ধরো এখানে আছে, এই যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 4, বইয়ের মধ্যে দেখবে 20 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। মানে এটা কি হলো, এটা কমে গেছে কিন্তু। আগে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, এখন 2 মিটারে যাচ্ছে। এখানে এটা হলো ইউ আর এটা হলো ভি। তাহলে এখানে বলের দ্বারা কৃত কার্যের পরিমাণ নির্ণয় করো। তো এখানে তোমাদের এখানে হবে তোমার 5 স্কোয়ার, এখানে বল দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে 20 কেজি, এবং এটা নির্ণয় করলে, এবং এখানে হাফ 20 ইন্টু 2 স্কোয়ার, ডাইরেক্টলি এখান থেকেও করা যেতে পারে। তাহলে এখানে তোমার কার্যের যে পরিমাণ আসবে, এটার থেকে এটা মাইনাস করলে আসবে, নেগেটিভ আসবে। কার্য কিন্তু ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে, শূন্য হতে পারে। কোন সময় এটা ঋণাত্মক হয়, কোন সময় ধনাত্মক হয়, এটা আমরা একটু বলে ফেলছি এখানে। যদি আমরা আগে বললে সুবিধা হতো, বাট ঠিক আছে, আরেকবার এটা বলে ফেলছি। আচ্ছা, এটা তো তোমরা নিশ্চয়ই বুঝেছো আশা করি, গতিশক্তির সূত্র। এখন দেখা যাক কার্য কোন সময় ঋণাত্মক হয়, কোন সময় ধনাত্মক হয়, এবং কোন সময় শূন্য হয়। একটা এম ভর বিশিষ্ট বস্তুর উপরে যখন আমরা বল এদিকে দেওয়ার ফলে বস্তুটা যদি এদিকে গতি করছে এস, এদিকে গেল, দূরত্ব অতিক্রম করলো, এই ক্ষেত্রে তোমার যদি বল এবং সরণটা যদি একই দিকে গতি করে, তাহলে হয় তোমার কার্য ধনাত্মক, মানে পজিটিভ, ঠিক আছে। এখন যদি এই যে আমরা যে বলটা দিয়েছি, এটাকে বলছি ধরো অ্যাপ্লাইড ফোর্স, মানে আমার দ্বারা প্রযুক্ত বলটা অ্যাপ্লাইড ফোর্স। এখন যখন এই বস্তুটা গতি করছে, তখন কিন্তু এই যে দুটো তলের মধ্যে যে একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে, ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, বা যেটাকে এখানে তোমার উল্টো দিকে গতি করে। একটা যে কোনো বস্তুটা চলছে, তার কিন্তু বিপরীত হচ্ছে তোমার ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল এবং এই যে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করলো, এক্ষেত্রে এটা হবে তোমার ঋণাত্মক, ঠিক আছে না। কারণ এইটা হচ্ছে তোমার এফ, ধরো এ লিখলাম, এফ এ ইন্টু এস। এটা হচ্ছে আমাদের দ্বারা প্রযুক্ত বল এবং যে সরণ অতিক্রম করেছে, এটা হচ্ছে কার্য যেটা আসছে, এটা হচ্ছে পজিটিভ। এবং যেটা ঘর্ষণ বল দ্বারা যে কাজ করা হয়েছে, ঘর্ষণ বলও তো একটা কাজ করেছে, তার কাজ, এই কাজের মানটা হবে ঋণাত্মক, মাইনাস আসবে, কারণ এটা এদিকে এবং সরণটা এদিকে। এখন যখন এটা গতি করছে, পৃথিবী কিন্তু তাকে নিচের দিকে টানছে, পৃথিবী অভিকর্ষজ বলটা নিচের দিকে টানছে। তো সরণ তো এদিকে যাচ্ছে না, সরণ তো এদিকে যাচ্ছে। দুজনের মধ্যে যে কোণটা আছে দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। তো পৃথিবী দ্বারা যে কাজটা করা হচ্ছে, এটা হচ্ছে জিরো। পৃথিবী দ্বারা যে অভিকর্ষজ বল দ্বারা যে তোমার কার্যটা হচ্ছে, এটার মান হচ্ছে জিরো। তো যখন কোনো দুটো বস্তুর মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয়, দেখো এইটাও এদিকে এবং সরণটাও এদিকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর যখন বলটা এদিকে এবং সরণটা এদিকে, তখন অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। দুজনের মধ্যে কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এখন যদি বল এদিকে হয় এবং সরণ এদিকে হয়, কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো যখন 0 ডিগ্রি হয় তখন ধনাত্মক। সব বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধনাত্মক দিয়ে থাকি। আমরা যেদিকে বল দেই বস্তু ওদিকেই গতি করে, তাহলে 0 ডিগ্রি।
আর যদি বিপরীতমুখী বল হয় আর যাচ্ছে অন্যদিকে তাহলে হবে ঋণাত্মক। এটা হচ্ছে তোমার ঘর্ষণের ক্ষেত্রে হয়। এবং জিরো কোন সময় হয়, যখন বল আমরা এদিকে দিচ্ছি এবং বস্তু যাচ্ছে এদিকে, সেক্ষেত্রে এটা হবে জিরো। ঠিক আছে না? তো এইভাবে কার্য শূন্য হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। এইরকম হলো তোমাদের গতিশক্তি সূত্র এবং কার্যের সম্পর্কে কথা। এখন আসছে আমরা শক্তি সংরক্ষণের সূত্র। শক্তি সংরক্ষণের সূত্র খুবই সহজ জিনিস। শক্তি সৃষ্টি ও করা যায় না এবং ধ্বংস করা যায় না। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। তুমি শক্তিকে নতুন করে সৃষ্টিও করতে পারো না, ধ্বংস হয় না। তাহলে হয়টা কি? ওটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। ঠিক আছে? একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর হয়। আমরা যে আগে দেখেছিলাম চিত্রটাতে, তীর ধনুকের চিত্রটাতে, আগে আমরা ধনুকের টানটাকে, সুতোটাকে টেনেছিলাম, তো এটা হয়েছিল স্থিতিশক্তি। ছাড়ার পরে এটা হয়ে গেল গতিশক্তি। ঠিক আছে না? তোমার তোমার শরীরের মধ্যে থাকা যে মাংসপেশির মধ্যে যে তোমার শক্তিটা আছে, এইটা রূপান্তর করেছিল তোমার স্থিতিশক্তির মধ্যে, ইয়ের মধ্যে, তারপরে গেছে গতিশক্তিতে। একটা শক্তি আরেকটা শক্তির মধ্যে রূপান্তরিত হয়। ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এইভাবে সব শক্তির একটার থেকে আরেকটা রূপান্তরিত হয় এবং এটাকে আমরা প্রমাণও করতে পারবো। কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এই বস্তুটা, এম বস্তুটাকে আমি এইচ উচ্চতাতে রেখেছি। তার মানে তার যে শক্তিটা আছে, আমরা দেখাবো এইখানে শক্তি সংরক্ষণের মধ্যে যে তোমার যে মোট শক্তিটা, টোটাল যে এনার্জিটা আছে, এটা সবসময় সমান থাকবে। এখানে তোমার যেহেতু এটা উঁচুতে আছে এবং ধরো এখানে আমরা একটা বিন্দু নিলাম এ, তাহলে এই মুহূর্তে এখানে তোমার যে ওর মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে, এটা হচ্ছে mgh, তার স্থিতিশক্তি। এখানে তার স্থিতিশক্তি আছে কারণ এখানে জি ওকে টানছে নিচে এবং তার জন্য সে mgh। ঠিক আছে? এখন দেখা যাবে যে প্রত্যেকটি জায়গার মধ্যে সে যেন একই যেন তার শক্তি থাকে। কিভাবে হবে এটা দেখো। যখন সে এর থেকে নিচে পড়ে যাচ্ছে, যখন নিচে আসছে, ধরো বি পজিশনে আছে, এই পজিশনে তার দূরত্ব অতিক্রম করেছে এক্স। ঠিক আছে? এখন এই মুহূর্তে এ কিন্তু গতিশীল অবস্থায় আছে। তার মানে এর শুধু স্থিতিশক্তি নয়, তার গতিশক্তিও আছে। গতিশক্তিও আছে এবং স্থিতিশক্তি আছে। এখানে ছিল তার শুধু স্থিতিশক্তি। বিন্দু এ তে ছিল তার কেবলমাত্র স্থিতিশক্তি। কত ছিল? mgh। আর তার গতিশক্তি কত ছিল? শূন্য, কারণ তার কোনো শক্তি ছিল না, গতিশীল অবস্থায় ছিল না। তাই বলে মোট শক্তি কত হবে? ইপি প্লাস ইকে, যেটা আসছে তোমার mgh। ঠিক আছে? সমান এসছে। এরপর দেখা যাক বিতে। বিতে কি হয়েছে? তোমার স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে তোমার এখান থেকে এখানে তার উচ্চতা কত? এখান থেকে এখানে তার উচ্চতা হচ্ছে h মাইনাস এক্স। তার মানে এখানে হলো তার mg, উচ্চতা হচ্ছে h মাইনাস এক্স। এবং গতিশক্তি কত? গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হয়। ঠিক আছে না? এই ভি স্কোয়ারের মানটা আমরা বের করছি। কিভাবে হবে? ভি স্কোয়ারের মানটা বের করতে হলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as হয়। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যেহেতু এটা এভাবে চলছে, তাই বলে এখানে এ হবে না, এখানে জি হবে। এবং এখান থেকে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? এক্স। এখানে এস হয়ে যাবে তোমার এক্স এবং এ হয়ে যাবে জি। তো হয়ে গেল তোমার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তো জিরো ছিল কারণ উপর থেকে পড়ছে, তাই বলে ইউ স্কোয়ার জিরো ছিল। তাহলে জিরো ইজ ইকুয়াল টু 2gx। তাহলে এখানে তোমার ভি স্কোয়ারের মান কত হলো? 2gx। আমরা ভি স্কোয়ারের জায়গায় 2gx এখানে লিখে ফেলবো। তাহলে ই কে কত আসছে? হাফ এম ইন্টু 2gx। এই টু কেটে গেল, তার মানে আমার গতিশক্তির মান আসছে mgx। তাহলে মোট শক্তি বি বিন্দুতে কত হলো? ইপি প্লাস ইকে, যেটা আসছে তোমার mgh মাইনাস এক্স। খুলে ফেরি ব্র্যাকেটটা, তাহলে কি হবে? mgh মাইনাস mgx। এবং ইকে কত? ইকে হচ্ছে তোমার mgx। তো এই দুটো দেখো, দুটো সমান, তাই বলে কেটে গেল। তো রইল বাকি mgh। আবার তোমার সেমই এসছে যেটা তোমার এ বিন্দুতে ছিল। একই রকম তোমার এখানেও যেটা থাকবে, ধরো সি বিন্দুতে ঠিক মাটি স্পর্শ করার আগে মুহূর্তে, জাস্ট আগে, তখন কি হবে? এটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? এইচ। ঠিক আছে না? এখন তার স্থিতিশক্তি কত? প্রায় নগণ্য, জিরো। যেহেতু তার এইচ তো জিরো,
সি বিন্দুতে তোমার ইপি হবে 0, কারণ তার কোনো এইচ নাই, ঠিক আছে না, এইচ নাই থাকার জন্য 0। এবং ইকে কত হবে, হাফ এমভি স্কোয়ার। হাফ এমভি স্কোয়ার আবার আমরা যদি এখানে লাগাই, তো এখানে কি হবে, ভি স্কোয়ার মাইনাস 0, তো ঠিকই আছে, 0 তো উপর থেকে 0 হবে, এবং 2g এস এর জায়গায় কি হয়ে যাবে, এইচ। তাহলে এখানে কি হবে, হাফ এম ইন্টু 2gh। তাহলে আমার এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, রইল mgh। তো দেখতে পাচ্ছ আবার পূর্ণ শক্তি কত এসছে তোমার, মোট শক্তি এসছে তোমার ইপি প্লাস ইকে, 0 প্লাস mgh হলো mgh। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি শক্তিটা সংরক্ষণ হলো। শক্তি যে কোনো অবস্থায় খালি তার রূপের অন্তর হচ্ছে, কিন্তু তার কোনো সৃষ্টিও হয় নাই এবং ধ্বংস হয় নাই, শক্তি কিন্তু সমান রইল। এভাবে আমরা শক্তি সংরক্ষণের সূত্রটাকে প্রমাণ করতে পারি। আমরা আমাদের পাঠের শেষ ভাগে এসে গেছি। ক্ষমতা কাকে বলে, পাওয়ার। ক্ষমতা কিছু না, কার্য সম্পাদনের হারকে ক্ষমতা বলে। তার মানে কি, একক সময় মানে 1 সেকেন্ডের মধ্যে একটা মানুষ বা একটা বস্তু কতটুকু কাজ করে, সেটাই হচ্ছে তার ক্ষমতা। তার মানে ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, মানে W/T। একটা মানুষ যদি 1 ঘন্টায় 1000টা ইট বয়ে নিয়ে যাচ্ছে, আরেকটা মানুষ যদি এক ঘন্টায় 2000টা ইট বয়ে নিয়ে যাচ্ছে, 1 ঘন্টায় যদি 1000টা ইট বয়ে নিয়ে গেছে, আরেকজন 1 ঘন্টায় 2000টা ইট বয়ে নিয়ে গেছে, তার মানে যে 2 নম্বর ব্যক্তি যে আছে তার ক্ষমতা বেশি, কারণ একক সময় সে কাজটা বেশি করেছে। তো এখানে দেখতে পাচ্ছ পাওয়ার ইকুয়াল টু W/T। তোমাকে যদি সময়টা দেওয়া আছে এবং কার্য দেওয়া আছে, দুটোকে ভাগ করলে তুমি পেতে পারো। আমরা জানি কার্যের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে না, এসআই একক। তার মানে জুল পার সেকেন্ড হচ্ছে পাওয়ারের একক, যেটাকে আমরা ওয়াট লিখে থাকি। ওয়াট তোমার একটা সায়েন্টিস্ট জেমস ওয়াটের উপরে নাম দেওয়া হয়েছে, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি। তোমরা ডাব্লিউ দিয়ে কিন্তু সব সময় কনফিউশন করবে না এখানে, যে ডাব্লিউ হচ্ছে তোমার ওয়াট, এখানে এককের সময় ডাব্লিউ লেখা হয়, ঠিক আছে। তার মানে এইভাবে তোমার সময়টা বের করতে পারবে, সরি, ক্ষমতাটা বের করা যায়। তো আমি জানি তোমাদের আজকে চ্যাপ্টারটা অনেক মানে সময়ের মধ্যে বেশি লেগে গেছে, কিন্তু তোমরা একটু আস্তে আস্তে পড়বে, বইয়েরটা পুরো পড়বে, এবং বইয়ের পিছনে থাকা যে প্রশ্নগুলো এগুলো চেষ্টা করো, এবং যা বলেছি একটু খেয়াল করে শুনো। কোনো ধরনের অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ।